ইসলামের বেশ কয়েকজন নেতৃবৃন্দ আমাদের সাথে এই মামলা সংক্রান্ত বিষয়াদি খোঁজ খবর নেওয়ার জন্য তারা এসেছিলেন ট্রাইব্যুনালে। সকালবেলা আমার সাথে তারা কথা বলেছেন। আমরা যে মামলাটির ইনভেস্টিগেশন করছি এগুলোর অগ্রগতি সম্পর্কে তারা আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরাও তাদেরকে পেয়ে অনেকগুলো বিষয় তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি। ইতিমধ্যে আমাদের তদন্তের যে অগ্রগতি যতটুকু আমাদের পক্ষ থেকে আমরা ইনভেস্টিগেশনটা করতে পেরেছিলাম সেইগুলো তাদেরকে অবহিত করেছে এবং তাদের কাছে আমরা কিছু কিছু তথ্য আরো অধিকতর কিছু তথ্য আমরা চেয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে যেসব তথ্য আছে আরো কিছু তথ্য যেগুলি আছে এগুলি তারা আমাদেরকে দিবেন। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের আপনাদের মাধ্যমে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর কারণে হেফাজতে ইসলামের যে ঘটনাগুলি গত 13 বছর যে বিষয়গুলো নিয়ে আসলে অনেকেই অনেক কথা বলেননি, গতকালকে এই দিবসটি পালন উপলক্ষে অনেকগুলো অর্গানাইজেশন আমাদের হেফাজতে ইসলামের এই ঘটনার উপরে অনেকেই নানান ধরনের কর্মসূচি পালন করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রাম দেখেছি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা কথা বলেছেন। হেফাজতে ইসলামের পক্ষ থেকেও দেখলাম যে অনেকগুলো তারা কথা বলেছেন, সেখানে অনেকগুলো তারা ডিসপ্লে করেছে। এই জায়গাগুলো থেকে আমরা ওখান থেকে আমাদের ইনভেস্টিগেশনের সহায়ক কিছু তথ্যচিত্র আছে বলে আমাদের কাছে মনে হয়েছে। সেটা আজকে আমাদের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দদের কাছে আমরা বলেছি যে আপনাদের যেসব তথ্যচিত্র আরো আছে আমাদের জানার বাইরেও যদি কোনো কিছু থাকে সেই বিষয়গুলো আমাদেরকে একটু দিয়ে আমাদের তদন্তটাকে সহায়তা করবেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সাথে বাকি যে সময়টুকুন আছেন তারা আমাদেরকে এইসব জিনিস মানে যেসব তথ্য আছে মামলা সহায়ক বিষয় আছে এগুলো তারা আমাদেরকে দিবেন। আমাদেরকে আমরা যখন যেভাবে তাদের কাছ থেকে আমরা যেগুলো চাইবো সেগুলো তারা আমাদেরকে দিয়ে সাহায্য করবে। এইগুলি আমাদের সাথে মূলত আলোচনা হয়েছে যে তাদের কিছু কিছু শহীদ পরিবার আছে, আমরা অনেক শহীদের নাম পেয়েছি কিন্তু শহীদ পরিবারগুলোকে আমরা শনাক্ত করতে পারছি না এখনো। সেইগুলো সম্পর্কে তাদের কাছ থেকে আমরা সাহায্য চেয়েছি। সেই পরিবারের সন্ধানগুলো যদি তারা আমাদেরকে দিতে পারেন তাহলে সেটা আমাদের তদন্তটা আরো বেশি সুবিধা হয়। আরো একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু জিনিস আমাদের আপনারা জেনে থাকবেন, সেটা আপনাদের কাছে একটু অবহিত করি। সেটা হচ্ছে যে আমাদের যে গণভবন ছিল যেটাকে জুলাই স্মৃতি জাদুঘর হিসাবে ইতিমধ্যে রূপান্তরিত হয়েছে, সেখানে আমার সৌভাগ্য হয়েছিল গতকালকে এই হেফাজতের ঘটনাটা বোঝার জন্য জানার জন্য আমি গতকালকে গণভবন বিশেষ পারমিশন নিয়ে আমি সেই জুলাই স্মৃতি জাদুঘরের থেকে পরিদর্শন করে এসেছি এবং সেখানে হেফাজতে ইসলামের যে একটা কর্নার আছে সেখানে অনেক বিষয় তারা ওখানে তুলে নিয়ে এসছেন। সেখান থেকেও আমরা এভিডেন্স সংগ্রহ করবার জন্য কিছু তথ্য আমি সেখান থেকে নিয়ে এসেছি। সেখান থেকেও আমাদের তদন্তে সহায়ক হবে বলে কিছু কিছু জিনিস আমরা সেখান থেকেও পেয়েছি। এই সার্বিক বিষয় নিয়ে আমরা পারস্পরিক মত বিনিময় হয়েছে। গতকালকে এই দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন মিডিয়া চ্যানেল তাদের মাধ্যমে আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। যেমনটা পেয়েছি আমরা আমাদের 71 টেলিভিশনের ফারজানা রূপা তার সমীকরণ নামীয় একটা অনুসন্ধান রিপোর্ট তিনি প্রচার করেছেন। সেখানে আমরা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপমণির একটি ইন্টারভিউ আমরা পেয়েছি, সেখানে বিবিসির সাংবাদিকের একটা বক্তব্য আমরা পেয়েছি, আমরা আরেকজন সাংবাদিক পেয়েছি, তিনিও এই সম্পর্কে বলছে, মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতা আমরা পাচ্ছি। সেখানে যেমন ধরেন কোন একজন সাংবাদিক বলছিলেন যে উনি সরজমিনে দেখেছেন, ছবি তুলেছেন কিন্তু কোনো হতাহতের ঘটনা দেখেননি। এরকম কিছু উদ্ভট
ভিত্তিহীন মিথ্যা তথ্য তিনি প্রচার করেছেন, তখন ফারজানা রূপা সমীকরণ নামীয় যে অনুসন্ধানী রিপোর্টটা করেছেন, সেটা আমাদের কাছে মনে হয়েছে যে একেবারেই ঘটনার পরপরই, যেখানে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটলো, সেটাকে একেবারেই ভিন্ন খাতে নেবার জন্য তিনি কিছু মানুষের বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা তিনি জাতির সম্মুখে করলেন, সারা দুনিয়াতে এটা প্রচার করে দিলেন, দিয়ে প্রকৃত ঘটনাটাকে তিনি আড়াল করলেন। সেই ক্ষেত্রে এই যে বিষয়টা, তৎকালীন একাত্তর টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। যে রিপোর্টটার একেবারেই কোনো সত্যতা ছিল না, এবং সেখানে আপনার বিশেষ কোনো ব্যক্তিদের তারা সাক্ষাৎকার নিয়েছেন, তারাও খুব বিতর্কিত ব্যক্তি। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই মামলার ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা খুব প্রয়োজন। এই কারণে আজকে আমরা মোজাম্মেল বাবু, যিনি ইতিমধ্যে বোধহয় জেলে আছেন, এবং দীপমণি যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি ইন্টারভিউ দিয়ে একেবারেই শেখ হাসিনার অবিকল কথাটা তিনি বলেছেন। তাহলে দুইজনের বক্তব্য একরকম হয় কেমন করে? যে তিনিও কিন্তু একই রকম বলছেন, রক্তমাখা, তারা রং মেখে বসেছিল, টুপি পাঞ্জাবি পরে এমন ভাবে বসেছিল, পুলিশ আসছে, দৌড় দিয়েছে। তারপরে বিদেশি সাংবাদিকদের সাথে তিনি এরকম একটা উদ্ভট ইন্টারভিউ দিয়েছেন, যেখানে একেবারেই হেফাজতের ইসলামের এই ঘটনাটাকে একেবারে ভিন্ন খাতে উনি প্রবাহিত করলেন। তাতে মনে হচ্ছে যে উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সরকারের এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা, সেটার মধ্যে তারও সম্পৃক্ততা ছিল। তৎকালীন একাত্তর টেলিভিশন মোজাম্মেল বাবুর নেতৃত্বাধীন যে এবং ফারজানা রূপার বরাবরই তিনি বিতর্কিত ভূমিকায় থাকতেন, সেখানে একেবারেই পরের দিন এরকম একটা সেন্সিটিভ বিষয়, তিনি প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় সেই যেখানে রক্তের স্তূপের উপরে দাঁড়িয়ে, যেখানে সারা বাংলাদেশের একটা ইসলামিক মূল্যবোধ এবং মানুষের একটা ধর্মীয় সেন্টিমেন্ট কাজ করতেছিল, সেই সময় তিনি একজন ভদ্রমহিলা, তিনি পোশাক আশাক এমন ভাবে পরিধান করে এমন একটা চিত্রায়িত করলেন জায়গাটাকে, এবং এমন কিছু মিথ্যা তথ্য প্রচার করলেন, মনে হলো যে এটাকে নিয়ে তিনি একটা মখারি করলেন। তো তার এই যে বিতর্কিত ভূমিকা এবং তিনি যেসব ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নিলেন, সবকিছু করলেন, তো সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোকে, বিশেষ করে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপমণি, তারপরে আর কে একজন, যে এই তিনজনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে, তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে শো অ্যারেস্ট দেখাবো, এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে, এবং তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকে মামলার মধ্যে আনা যাবে। এইগুলো নিয়ে সার্বিক বিষয়গুলো কথাবার্তা হয়েছে। আগামী 7 তারিখে এটা ডেট আছে, আপনারা দোয়া করেন যাতে আমরা ব্যাপকভাবে এই বিষয়টার উপরে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি যে এর মধ্যেই আমরা ইনশাআল্লাহ রিপোর্ট, একটা সাবস্টেন্টিভ রিপোর্ট ইনশাআল্লাহ দাখিল করতে পারব। তাদের বিরুদ্ধে আপনারা হত্যা তথ্য লুকানো, এই ঘটনাকে বিভ্রান্ত ছড়ানো, নানাভাবে উস্কানি বা ভিন্ন খাতে এই ধরনের অভিযোগ আনছেন মূলত তাদের বিরুদ্ধে। দুইটা আমি আবার রিপিট করি, বিষয়টা হচ্ছে তারা ঘটনার পরপরই এই যে সমীকরণ নামকরণ করে তারা যে একটা অনুসন্ধানী রিপোর্ট ছাপানো, এইটার প্রয়োজনীয়তাটা কেন হলো, হোয়াট প্রম্পটেড হার টু ডু দ্যাট, সেই জায়গাটা থেকে একটা মোটিভ কাজ করে যে আপনি পরদিনই এরকম একটা অনুসন্ধানী রিপোর্ট আপনি করছেন, সেখানে আপনি বললেন যে কোনো হতাহতের ঘটনা ঘটে, একটা হতাহতের ঘটনাও ঘটে, সেখানে আপনি বেনজিরের সাক্ষাৎকার নিচ্ছেন,
সেখানে আপনি মানে বিভিন্ন সাংবাদিকদের, বিতর্কিত সাংবাদিক, তারা সবাই কিন্তু বিতর্কিত, তারা বিতর্কিত কিছু ব্যক্তিদের সাক্ষাৎকার নিচ্ছেন, কিছু কিছু লোকাল মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন, এবং আমরা চিহ্নিত করতে পেরেছি এগুলো হলো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন। তাদেরকে দিয়ে বলতেছেন যে ওখানে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। শেখ হাসিনা পার্লামেন্টে পরবর্তীকালে যে কথা বলছেন যে তারা রং মেখে শুয়েছিল, দীপমণি এইরকমই একটা বক্তব্য তখনকার সময় উনি বললেন যে বিদেশের সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়ে বললেন যে তারা শুয়েছিল, পুলিশ এসে দৌড় দিয়েছে, তারা রং মেখে শুয়েছিল। তাহলে এই যে পরিকল্পিত ব্যাপারটা ছিল, এবং এটা শুধু আপনার সত্যকে আড়াল করার ব্যাপার না, এটা কিন্তু তারা প্রি প্ল্যান ছিল, অর্থাৎ ঘটনার আগের থেকে তাদের এরকম একটা প্ল্যান ছিল যে এরকম ঘটনা ঘটাবে এবং এইরকম বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। এই জন্যে এটা কিন্তু ঘটনার পরে তাদের সম্পৃক্ততা না, তারা আগের থেকে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। তো অন্যান্য আসামিরা, অন্যান্য দোষী ব্যক্তিরা যারা যেভাবে সম্পৃক্ত, ওনারা একই অপরাধে অপরাধী। এটা আপাতত আমাদের কাছে মনে হয়। হ্যাঁ, সবকিছুর মধ্যেই আসবে। তাদের যদি কোনো অ্যাবেটমেন্ট থাকে, তাদের যদি কোনো সহযোগিতা পাওয়া যায়, এই এন্টায়ার ঘটনাটাকে ঘটানোর জন্য এটা যদি জয়েন্ট এন্টারপ্রাইজ হয়, আমাদের দেশে, আমাদের আইনের মধ্যেই কিন্তু এই কথাগুলো বলা আছে যে এটা যদি ওয়াইড স্প্রেড ক্রাইম হয়, এটা যদি সিস্টেমেটিক্যালি হয়, এবং সেখানে যদি জয়েন্ট এন্টারপ্রাইজ হয়, আমরা তো খুব পরিষ্কার ভাবেই দেখতে পাচ্ছি এটা ইট ওয়াজ এ জয়েন্ট এন্টারপ্রাইজ। তারা সকলে সম্মিলিত ভাবেই এই হেফাজতকে এরকম করে ম্যাসাকার করবার জন্য তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল, এবং পরিকল্পনা মাফিকই তো সেই কাজটা করেছে, এবং সেটার বহিঃপ্রকাশ ঘটেছে পরবর্তীকালে এই সমীকরণ নামীয় এই যে ইন্টারভিউ বা এই যে মিথ্যা তথ্য বিবৃতি এইসবের মধ্য দিয়ে এটার বহিঃপ্রকাশটা ঘটেছে সেইভাবে। সেই কারণে তারা সকলভাবে সমভাবে দায়ী হবে বলে আমরা মনে করি। থ্যাংক ইউ। প্রশ্নটি হলো যে বাংলাদেশের প্রথম ইন্টারনেট শাটডাউন হয়েছিল এই ঘটনায়, এবং বিদ্যুৎ বন্ধ করে সেখানে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। সেদিন নেট, সেখানে যারা যারা নেট ছিল, সেখানে যে নেটের কানেকশন ছিল, সেগুলো আপনারা সেই ডিজিটাল এভিডেন্স গুলো কালেক্ট করেছেন কিনা এবং সেগুলোর বিষয়ে আপনারা তদন্ত করেছেন কিনা, এটা প্রথম প্রশ্ন। এবং ইন্টারনেট বন্ধের যে অপরাধ, সেটার অপরাধের সেখানে অপরাধের বিচার হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই মামলায় যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন দেশের দুটি গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়, দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি, এবং একজন পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল উনি নিজে গিয়ে এই দুটো টেলিভিশন চ্যানেল বন্ধ করেন। আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যখন আমরা জানতে পারি যে এই মোল্লা নজরুলকে আসামি না করতে একজন কোঅর্ডিনেটর চাপ দিচ্ছিলেন, আপনাদেরকে বারবার দিচ্ছিলেন। তো আপনারা সার্বিকভাবে মোল্লা নজরুল এবং আসামি হচ্ছে কিনা, এবং ইন্টারনেট বন্ধের যে ডিজিটাল এভিডেন্স গুলো, এগুলো আপনাদের কাছে কালেক্ট করেছে কিনা, বিচার হবে। জনাব মাসুদ, আপনি যে কথাগুলো বললেন এইটি একেবারে সত্য কথা বললেন। এই জিনিসগুলো আমাদের ইনভেস্টিগেশনে ইতিমধ্যে আমরা নিয়ে আসছি সব, এবং আপনি নিশ্চিত থাকেন যে কেউ এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে দুইটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি, এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ মানে আমাদের কাছ থেকে পার পাবে না, নিশ্চিত থাকেন আপনি। আজ হেফাজত বলেছে অনেক লাশ গুম করা হয়েছে সেখান থেকে, আপনারা যে তদন্ত করেছেন এরকম গুমের কোন তথ্য প্রমাণ পেয়েছেন কিনা? তদন্ত সংস্থা এটা ইনভেস্টিগেশন চলছে, আমাদেরকে আরেকটা সুযোগ দেন। আমরা